টাকার বিনিময়ে রাষ্ট্রপতি প্রার্থী। রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্থলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজী মকবুল হোসেনকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেন। অন্যদিকে এরশাদ এবং তার দল জাতীয় পার্টির সমর্থন নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী রাষ্ট্রপতি প্রার্থী হন। বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজী মকবুলকে রাষ্ট্রপ্রার্থী করে রাখলে তার এবং তার দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ঐতিহ্য নষ্ট হবে ইত্যাদি বুঝিয়ে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী করার পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি রাজি হন এবং বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে জামাতে ইসলামী বাংলাদেশের আমির, যুদ্ধ অপরাধী ৭১-এর ঘাতক অধ্যাপক গোলাম আজমের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে আসার জন্য বলেন। এদিকে হাজী মকবুল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও হাজী মকবুল প্রার্থিতা প্রত্যাহার করতে গড়িমসি শুরু করে। এক পর্যায়ে হাজী মকবুল হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেয়া তার ৩০ লক্ষ টাকা ফেরত না পেলে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। তখন জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে লোক দিয়ে হাজী মকবুল হোসেনকে ডেকে প্রথমে ধমকে জিজ্ঞেস করেন তার মতো লোকের পক্ষে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সাজে কিনা। তারপর বলেন, আমি শেখ হাসিনা আপনার মতো লোককে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী করে বিরল সম্মানের ও মর্যাদার অধিকারী করেছি। এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? তাছাড়া নির্বাচনে তো জিতবেনই না, রাষ্ট্রপতি তো হতেই পারবেন না। এখন সম্মানের সাথে চুপচাপ বসে পড়েন। হাজী মকবুল আমতা আমতা করতে করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, আপনি যা করেছেন, যা দিয়েছেন, ভবিষ্যতে তা মনে রাখব এবং পুষিয়ে দেব। এই নিয়ে আর উচ্চবাচ্য করে ভবিষ্যতে খোয়াবেন না। নিঃশব্দ পদত্যাগ করে আমার প্রতি আনুগত্য দেখান। অতঃপর আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী মকবুল হোসেন ভবিষ্যতের আশায় প্রার্থিতা প্রত্যাহার করে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে। জাহানারা ইমাম ও শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মাঝে সহযোগিতা সম্প্রীতি দূরের কথা, বরং বৈরিতা এবং হিংসা আগের চেয়ে আরও তীব্র হলো। এই সুযোগে স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজনৈতিক দল জামাতে ইসলামী তাদের নেপথ্যের মূল নেতা যুদ্ধ অপরাধী ঘাতক গোলাম আজমকে জামাতে ইসলামীর আমির বানায়। এর প্রতিবাদে এবং যুদ্ধ অপরাধী ঘাতক গোলাম আজম সহ সকল যুদ্ধ অপরাধীর বিচারের দাবিতে ১৯৯২ সালের ১১ ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন সংগঠন গড়ে তোলেন এবং আন্দোলন শুরু করেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিল। নতুন প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্ব ও কর্মসূচিতে দারুণ উৎসাহ ও আস্থা নিয়ে অংশগ্রহণ করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্থির ও উত্তেজিত হয়ে ওঠেন। তিনি শেখ হাসিনা কেবলই বলতে থাকেন, জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে, নতুন ব্যবসা ধরেছে, নেত্রী হতে চায়, জননেত্রী হতে চায়, ব্যবসার জায়গা পায় না, মুক্তিযুদ্ধের নাম নিয়ে ব্যবসা শুরু করেছে। মোটরসাইকেল আরোহী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলে, নেত্রী একে বলছেন আপনি? সমগ্র জাতি জানে জাহানারা ইমাম শহীদ জননী। ৭১-এর মুক্তিযুদ্ধে তার ছেলে রুমি শহীদ হয়েছে, তিনি শহীদ জননী, আর আপনি একে বলছেন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন, রাখো তোমার শহীদ জননী। ও কিসের শহীদ জননী? ওর ছেলে রুমি লুটপাট করতে গিয়ে নিজেদের গুলিতেই মারা গেছে। ওর স্বামী ১৯৭১ সালে যুদ্ধের সময় আর্মিদের সাপ্লাই করত। মোটরসাইকেল আরোহী বলে, এ কে বলছেন নেত্রী? এসব কথা জনসমক্ষে বললে হিতে বিপরীত হবে। বঙ্গবন্ধু কন্যা বলেন, এই জন্যই তো দম বন্ধ করে চুপ করে আছি এবং তোমাদের বলে রাখছি, তোমরা এগুলো বাইরে বলবে। ওরা ধানমন্ডি ৩২-এর রাস্তায় ঢুকতেই ডান দিকের কোনায় প্রথম দ্বিতীয় তলা বাড়িতে থাকত।
আমাদের বাড়ির পূর্ব দিকের প্রথম বাড়িটায় থাকতো। জাহানারা ইমামদেরও পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়ে রাখত। জাহানারা ইমামের জামাই পাকিস্তানি আর্মিদের সাপ্লাই করত। ওই সময় প্রচুর টাকা কামিয়েছে এরা, আর এখন এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে। আসলে জাহানারা ইমাম এসেছে আমার নেতৃত্ব দখল করতে। আমি নির্বাচনে হেরেছি, এই সুযোগে তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন করে জননেত্রী হওয়ার পরিকল্পনায় আছেন জাহানারা ইমাম। আর তাই গোলাম আজমের বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার আড়ালে নেত্রী হওয়ার খায়েশে আছে। তোমরা এর থেকে সাবধান থাকবে এবং আমাদের সকল কর্মীদের সাবধানে রাখবে। কেউ যেন জাহানারা ইমামের খপ্পরে না পড়ে। মোটরসাইকেল আরোহীর প্রশ্ন, নেত্রী, আপনি কি জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটির কর্মসূচিতে যাবেন না? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন, সে আমি যাই বা না যাই, তোমরা যাবে না। আর আওয়ামী লীগের কোনো কর্মীকে যেতে দেবে না। বুঝো না, আমার তো ইচ্ছে না থাকলেও অনেক জায়গায় যেতে হয়। জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের নামে দেওয়া কর্মসূচিতে হয়তো আমি কৌশলগত কারণে যাব, কিন্তু তোমরা যাবে না। গোলাম আজম ও শেখ হাসিনা বৈঠক। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়িকা হিসেবে ঘাতক গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণ আদালত গঠন করেন। ১৯৯২ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে জননী জাহানারা ইমামের সভাপতিত্বে গণ আদালত ঘাতক যুদ্ধাপরাধী গোলাম আজমকে ১০টি অভিযোগে ফাঁসির রায় দেয়। গণ আদালতের দেয়া গোলাম আজমের ফাঁসির এই রায় কার্যকরী করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং গণ আদালতে এই রায় কার্যকর করার দাবিতে আন্দোলনের কর্মসূচি দিলে যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজম শেখ হেলাল উদ্দিন এর ইন্দিরা রোডের বাসার বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গোপন বৈঠক বসে। এই বৈঠকেই সিদ্ধান্ত হয় ঘাতক গোলাম আজম ও তার দল জামাতে ইসলামী আর বিএনপির লেজুরবৃত্তি না করে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সর্বোচ্চভাবে সমর্থন ও সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে খালেদা জিয়া ও বিএনপি সরকার পতনের আন্দোলন করবে। বিনিময়ে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসি কার্যকর করার দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলন এবং গণ আদালত নস্যাৎ ও বানচাল করার দায়িত্ব নেন। সেই থেকে ঘাতক গোলাম আজম আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে গড়ে ওঠে গোপন নিবিড় ঐক্য ও সম্পর্ক। ১৯৯২ এর হিন্দু মুসলিম রায়ট। ১৯৯২ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান। সার্কভুক্ত ৭টি রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ঢাকায়। জাতির শীর্ষ সম্মেলনের দিনক্ষণ স্থান নির্ধারণ করা হয়েছে। সার্কের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন। শীর্ষ সম্মেলন উপলক্ষে কোনো কোনো রাষ্ট্রের সরকার প্রধানগণ আসতেও শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও এখনও ঢাকায় পৌঁছাননি। এরই মধ্যে ভারতের বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলিম রায়ট শুরু হলো। সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মোটরসাইকেল আরোহীকে ডাকলেন। মোটরসাইকেল আরোহী ২৯ নং মিন্টু রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসায় উপস্থিত হলে বাবুর্চি বিমল দৌড়ে এসে খবর দেয় যে, আম্মা, আপনাকে এখনই ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনে যেতে বলেছেন। মোটরসাইকেল আরোহী ৩২-এ পৌঁছলে সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরির রুমে ডেকে বলেন, সারা দেশে হিন্দু মুসলিম রায়ট মানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দাও। মোটরসাইকেল আরোহী বলে, এটা ঠিক হবে না। নেত্রী বলেন, ঠিক বেঠিক তোমার ভাবতে হবে না, রায়ট লাগাতে বলেছি, তুমি লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, আপনি এটা বলেন কি? আমি আরও রাত দিন পরিশ্রম করে পাড়ায় মহল্লায় যুবকদের সতর্ক করে রেখেছি যাতে হিন্দুদের উপর কোনো প্রকার আক্রমণ না হয়, আর আপনি বলছেন রায়ট লাগিয়ে দিতে? নেত্রী বলেন, হ্যাঁ, আমি বলছি তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, না নেত্রী, এটা নীতি বিরুদ্ধ কাজ। নেত্রী রাগান্বিত হয়ে বলেন, রাখো তোমার নীতি ফিতি, আমি যা বলছি তাই করো।
আমি তোমার নেত্রী না তুমি আমার নেতা? আমাকে যদি নেত্রী মানো তাহলে আমি যা বলবো তাই করতে হবে। মোটরসাইকেল আরোহী বলে, আপনিই তো আমাদের নেত্রী, আপনি যা বলবেন তাই তো শিরোধার্য। তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর এদেশে থাকবে না, সবাই চলে যাবে। আর এই হিন্দুরা তো আমাদেরই লোক, আমাদের রিজার্ভ ভোটার। নেত্রী বলেন, রাখো, যাবে কোথায়? যাবার জায়গা নেই, তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলিম আসবে সে মুসলমানের সবাই হবে ধানের শীষ, মানে বিএনপি। এটা ভেবে দেখেছেন নেত্রী? নেত্রী বলেন, আরে বোকা, সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না? কয়েকদিন পরেই সার্ক সম্মেলন। খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবে। ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরসিমা রাও এখনো আসে নাই। এই যে সুযোগ, এখনই রাইট লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে। তাছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে তাকেও তো সাইজ করতে হবে। জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি। যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জাহানারা ইমামকে আর ছাড় দেয়া যায় না। এই সুযোগেই জাহানারা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এক ঢিলে দুই পাখি, সার্ক সম্মেলন পণ্ড, জাহানারা ইমাম সাইজ। তুমি রায়ট লাগাও, হিন্দুদের উপর হামলা করো। এদেশের সকল হিন্দুরাই এখন জাহানারা ইমামের পিছনে চলে গেছে। ঢাকায় রায়ট বা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর দায়িত্ব দেওয়া হলো মোটরসাইকেল আরোহীকে এবং সিদ্ধান্ত হলো 29 মিন্টু রোডে বিরোধী দলের নেত্রীর বাসার এবং ধানমন্ডি 32 নম্বরে ভবনের টেলিফোন ব্যবহার না করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চাচাতো চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমানের বাসার টেলিফোন থেকে ঢাকার বাইরের জেলাগুলোকে হিন্দু মুসলমান রাইট লাগানোর নির্দেশ দেওয়া হবে। খালেদা জিয়া সরকার যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক রাইট লাগানোর পরিকল্পনা টের না পায় সেই জন্য এই সতর্কতা। বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিকল্পনার সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত গতিতে হিন্দু মুসলমান রাইট লাগানোর জন্য সারা ঢাকা শহরের সকল গুন্ডা, বদমাইশ এবং সন্ত্রাসীর হাতে নগদ 5 লক্ষ টাকা তুলে দেয়া হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্মসূচি বাস্তবায়িত করার জন্য প্রথমেই যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্ব পাশে অবস্থিত শিববাড়ি মন্দিরে। সেখানে দেখা গেল লুটেরা আর সুযোগ সন্ধানীদের জটলা। এই জটলাকারী লুটেরা সুযোগ সন্ধানীদের হাতে সঙ্গোপনে একাধিক 100 টাকার কর করে নোট গুজে দিয়েই বলা হলো, আর সুযোগ সন্ধানীদের জটলা। এই জটলাকারী লুটেরা সুযোগ সন্ধানীদের হাতে সঙ্গোপনে একাধিক 100 টাকার কর করে নোট গুজে দিয়েই বলা হলো, ভারতে মুসলমানদের খুন করা হচ্ছে, মুসলমান নারীদের ইজ্জত আর ধন সম্পদ লুট করে নেওয়া হচ্ছে, আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপচাপ চেয়ে চেয়ে দেখছি, শুনছি। যান, শুরু করেন, নেন, লুট করে নেন। বলার সঙ্গে সঙ্গে সুযোগ সন্ধানী লুটেরা হই হই করে মহা উৎসবে শিববাড়ি মন্দিরে লুটপাট শুরু করে দিল। সেখান থেকে চলে আসা হলো ঢাকেশ্বরী মন্দিরে। এখানেও উৎসুক সুযোগ সন্ধানী লুটেরার জটলা। এখানেও নগদ টাকা আর একই কায়দায় বক্তৃতা এবং ঢাকেশ্বরী মন্দির লুট। এরপর এলো রামকৃষ্ণ মিশন। নগদ অর্থ আর বক্তৃতায় কাজ হলো। রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো। তারপর যাওয়া হলো পুরান ঢাকার তাঁতিবাজার, শাঁখারীপট্টি, বাংলা বাজার, মালাকাটোলা, মিল ব্যারাক, গোসাইবাড়ি, নারিন্দা, টিকাটুলি, ইসলামপুর ইত্যাদি জায়গায়। কিন্তু না, এটা পুরনো ঢাকা, এখানে সবাই পরিচিত। এখানে বক্তৃতা করা যাবে না, এখানে শুধু টাকার উপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। বিভিন্ন মস্তান, সন্ত্রাসী ও নেশাখোর গ্রুপকে প্রচুর টাকা দেয়া হলো। টাকায় কথা বলল। পুরাতন ঢাকার হিন্দুদের মোকাম ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর লুটপাট আরম্ভ হলো। ঘণ্টা 3-4 পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সারা শহরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বা রায়ট লাগিয়ে দেওয়ার সফল সংবাদ দিলে তিনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে বলে ওঠেন, এই তো কাজের ছেলে, তুমি না হলে কি হয়? তাই তো আমি তোমাকে খুঁজি। সামনের নির্বাচনে তোমাকে আমি মুসেদপুর থেকে এমপি বানাবো। সারা দেশে হিন্দু মুসলিম রায়ট শুরু হলো। ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও ঢাকায় এলেন না। সার্ক সম্মেলন পণ্ড হলো। 10 ডিসেম্বর 1992 সাল।
বৃহস্পতিবার ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমামের ডাকে গণ আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধী গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করল না। মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া হিন্দু মুসলমান রায়টের কারণে যুদ্ধাপরাধী ঘাতক আজমের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করবে না, এটা প্রায় নিশ্চিত ছিল। আর সেই কারণেই ঘাতক দালাল নির্মূল ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমাম আগে থেকেই আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করে বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে 10ই ডিসেম্বরের মানববন্ধন কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানান। একজন মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ জননীর আহ্বানে সাড়া না দিয়ে পারিনি। তাছাড়া হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি আমাকে মর্মে মর্মে আঘাত করেছিল। এজন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে না জানিয়ে আমার একমাত্র শিশুকন্যা স্বর্ণলতা ও প্রিয়তমা স্ত্রী ময়নাকে সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করি। মানববন্ধন কর্মসূচির পরের দিন 11ই ডিসেম্বর 1992 শুক্রবার দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আজকের কাগজের প্রথম পাতায় বড় করে আমি, আমার কন্যা এবং আমার স্ত্রীর ছবি ছেপে লিড নিউজ করে। ভোরের কাগজ ও আজকের কাগজের এই ছবি দেখে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভীষণ রেগে যান এবং টেলিফোনের মাধ্যমে আমাকে জরুরি তলব করেন। সকাল 10টা নাগাদ 29 মিন্টো রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসভবনে পৌঁছে কাঠের সিঁড়ি দিয়ে দোতলার বেলকনিতে উঠে দেখি বঙ্গবন্ধু কন্যা গম্ভীর হয়ে বেতের চেয়ারে বসে আছেন। আমাকে দেখেই ভোরের কাগজ ও আজকের কাগজ পত্রিকা দুটি আমার দিকে ছুঁড়ে মেরে উত্তেজিত হয়ে বললেন, এই তোমাদের বিশ্বাস? মুখে এক কথা আর কাজে আরেক। পত্রিকা দুটি হাতে নিলাম এবং এই প্রথম সপরিবারে পত্রিকায় নিজেদের ছবি দেখে বুঝলাম ঘটনা অনেক খারাপ, আজ কপালে অনেক খারাপই আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলতে লাগলেন, নেতৃত্বের প্রতি এই তোমাদের আস্থা, এই বিশ্বাস, এই আনুগত্য, যেখানে আমি নিজে জাহানারা ইমামের কর্মসূচিতে তোমাদের অংশগ্রহণ করতে নিষেধ করেছি এবং অন্য কর্মীরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার দায়িত্ব তোমাকে দিয়েছি, সেখানে তুমি নিজেই কোন আক্কেলে বউ বাচ্চা নিয়ে হাজির হলে। একদিকে থাক জাহানারা পছন্দ হয়, জাহানারা ইমামকে নিয়েই থাকো, আমার দিকে আর এসো না। আমি চুপ করে ভাবছি এখন কি বলা যায়। মাথায় একটা বুদ্ধি এলো। ধীরে ধীরে বললাম, নেত্রী, আমি কিছু বলতে চাই। তুমি আবার কি বলবা? তোমার আবার কি বলার আছে বলো। নেত্রী, আমরা তো আসলে মেয়ের জুতা কেনার জন্য এলিফ্যান্ট রোড যাচ্ছিলাম, কিন্তু আপনার নির্দেশ পালন করার জন্য একটু আগেই বেরিয়েছিলাম এবং প্রেস ক্লাব এসে অন্তত 300 কর্মীকে কানে কানে জাহানারা ইমামের এই কর্মসূচিতে যোগ না দেওয়ার আপনার নির্দেশ জানিয়ে বিদায় করেছি। কিন্তু ফটো সাংবাদিকদের খপ্পর থেকে বাঁচতে পারলাম না। তারা নাছোড়বান্দা, ফটো না তুলে ছাড়লই না। আসলে এটা মানববন্ধন কর্মসূচির ফটো না, কৃত্রিমভাবে তোলা এই ছবি। মাত্র কয়েকদিন আগে রায়ট হয়ে গেল, মৌলবাদীরাও সক্রিয়। দেশের এই উত্তপ্ত পরিস্থিতি আমি বউ বাচ্চা নিয়ে জাহানারা ইমামের মানববন্ধন কর্মসূচিতে যাব? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা শুধু আপনার নির্দেশ পালন করার জন্যই এই ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছি। তোমরা তো এই রকমই কাজ করবা, হিতে বিপরীত করবা। তোমাদের নিয়ে যদি একটু নিশ্চিন্তে থাকা যায়। বুঝো এবার ঠেলা। সবাই পত্রিকার ছবিতে দেখবে শেখ হাসিনার নিজস্ব লোকেই জাহানারা ইমামের কর্মসূচিতে। এখন আর কাকে নিষেধ করবা না যাওয়ার জন্য? তোমাদের নিয়ে আমার যত জ্বালা। ফেরি আটকিয়ে ফেলে রাখা। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সরকারি বাসভবনে 29 মিন্টো রোডে দুপুরের খাওয়া খেতে খেতে বললেন, বেশ কিছুদিন হলো টুঙ্গিপাড়া যাই না, চলো আগামীকাল টুঙ্গিপাড়ায় যাই। IWTA কে বিশেষ ফেরি রাখার নির্দেশ দিয়ে দাও। নেত্রীর কাছে জানতে চাওয়া হলো, কোন পথে যাওয়া হবে, আরিচা দিয়ে না মাওয়া দিয়ে? বঙ্গবন্ধু কন্যা বললেন, আরিচা দিয়ে অনেক ঘোরা হয়, অনেক দেরিও হয়, আর মাওয়া দিয়ে পথ কম, সময়ও কম লাগে, মাওয়া দিয়েই ভালো। মাওয়ার 3 ঘাটে 3টি স্পেশাল ফেরি রাখার নির্দেশ IWTA কে দিয়ে দাও। স্পেশাল মানে হলো ভোর থেকে যতক্ষণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফেরি পার না হবেন ততক্ষণ ফেরিওয়ালা জাতীয় পতাকা লাগিয়ে ঘাটের পাশে দাঁড়িয়ে থাকবে। এই স্পেশাল হয়ে থাকা ফেরিগুলোতে কোনো যানবাহন এবং মানুষ পার করা যাবে না।
যতক্ষণ পর্যন্ত বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা পার না হবেন, ফলে প্রচণ্ড যানজট এবং নদী পারাপারের মানুষ জট হবে। ঘন্টার পর ঘন্টা, এমনকি সারাদিন পর্যন্ত মানুষ এবং যানবাহন ফেরিতে নদী পারাপারের জন্য ঘাটে বসে থাকবে। জনসাধারণের এই সীমাহীন দুর্ভোগের কথা ভেবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হলো, নেত্রী, মাওয়া রোডে 3টি ফেরি, বিশেষ করে ধলেশ্বরী নদীর 2 ঘাটে 2 ফেরি স্পেশাল করে রেখে দিলে এই রাস্তায় প্রচণ্ড যানজট হবে, মানুষের সীমাহীন দুর্ভোগ হবে। তার চেয়ে আরিচা দিয়ে একটি ফেরি পার হতে হয়, আমরা আরিচা দিয়ে যাই। উত্তরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, যানজট হবে, দুর্ভোগ হবে, তাই বলে কি আমি পথ চলা ছেড়ে দেব? আমি মাওয়া দিয়েই যাব। তুমি IWTA কে 3টি ফেরি স্পেশাল করার নির্দেশ দাও। যেই কথা সেই কাজ। টেলিফোনে IWTA কে মাওয়া ঘাটে 3টি ফেরি স্পেশাল করার নির্দেশ দেওয়া হলো। রাতে মিন্টু রোড থেকে বিদায় নিয়ে আসার সময় জননেত্রী শেখ হাসিনাকে বললাম, নেত্রী, আমার বাসা থেকে বুড়িগঙ্গা ব্রিজ অর্থাৎ মাওয়া রোড 4-5 মিনিটের রাস্তা। আমি মিন্টু রোডের উল্টো রাস্তা না এসে বুড়িগঙ্গা ব্রিজ থেকে আপনার সাথে একত্রিত হতে চাই। নেত্রী বললেন, না, উল্টো আসবে কেন? তুমি বুড়িগঙ্গা ব্রিজ থেকেই একত্রিত হও, আর সঙ্গে ময়নাকে, ময়না মানে আমার স্ত্রী, নিয়ে নিও। ঠিক আছে নেত্রী, বলে বিদায় নিলাম। পরদিন সকাল 7টায় আমাদের গাড়িতে করে স্ত্রী ময়না আর কন্যা স্বর্ণলতাকে সঙ্গে নিয়ে রওনা হলাম। 5 মিনিটের মধ্যেই বুড়িগঙ্গা ব্রিজে পৌঁছে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার অপেক্ষায় রইলাম। জননেত্রী শেখ হাসিনার সকাল 7টায় রওনা হওয়ার কথা এবং অবশ্যই 7:30-8টার মধ্যে বুড়িগঙ্গা ব্রিজে পৌঁছার কথা। 8:30 পর্যন্ত বুড়িগঙ্গা ব্রিজে অপেক্ষা করে নেত্রী না আসায় ধলেশ্বরী ফেরিঘাটে অপেক্ষা করব চিন্তা করে চলে এলাম। ধলেশ্বরী ফেরিঘাটে এসে দেখি জাতীয় পতাকা টাঙিয়ে একটি ফেরিঘাটের পাশে বঙ্গবন্ধু কন্যার জন্য অপেক্ষা করছে পুলিশ বাহিনীর একটি দল। আর ফেরিঘাটে অলরেডি যানজট শুরু হয়ে গেছে। ঘাটের 2টি ফেরির মধ্যে একটি স্পেশাল হয়ে আছে, অবশিষ্টটি যানবাহন পার করে কুলাতে পারছে না। বেলা 10টা বেজে গেল, অথচ বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আসছেন না। তবে কি কর্মসূচির কোনো পরিবর্তন হলো? পুলিশ বাহিনীর অফিসারের কাছে জিজ্ঞেস করলাম। পুলিশ অফিসার বলল, আমরা তো বিরোধী দলীয় নেত্রী এই পথে যাবেন সেই ডিউটিতেই আছি। এরপর আমি প্রথম ফেরিঘাট পার হয়ে দ্বিতীয় ফেরিঘাটে এসে দেখলাম এখানেও একটি ফেরি জাতীয় পতাকা টাঙিয়ে স্পেশাল হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অপেক্ষা করছে। আর পারাপারের অপেক্ষায় থাকা মানুষের সীমাহীন দুর্ভোগ শুরু হয়ে গেছে। ধলেশ্বরে দ্বিতীয় ফেরিও বেলা 12টা নাগাদ পার হয়ে এলাম। এবার এলাম মাওয়া ফেরিঘাটে। এখানেও একটি সুন্দর বড় ফেরি সবুজ লাল জাতীয় পতাকা টাঙিয়ে ঘাটের বাইরে অপেক্ষা করছে। পুলিশের একটি বিশেষ দলও এখানে অপেক্ষা করছে। আমার স্ত্রী ময়নাকে বললাম, একটি ফেরি এলেই আমরা পদ্মা পার হয়ে ফরিদপুরে ভাঙা গিয়ে অপেক্ষা করব, কারণ বলা তো যায় না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আরিচা দিয়েও চলে যেতে পারেন। ময়না বলল, দূর, তা হয় না, এখানে 3টা ফেরি অপেক্ষা করছে, জায়গায় জায়গায় পুলিশ বাহিনী অপেক্ষা করছে। নেত্রী আরিচা দিয়ে চলে গেলে অবশ্যই একটা সংবাদ দিতেন, যাতে করে ওনার অপেক্ষায় থাকা ফেরি এবং পুলিশের স্পেশাল ডিউটি ছেড়ে নর্মাল ডিউটিতে ফিরে যেত। একটা বড় ফেরি এলে আমি ফেরিতে গাড়ি তুললাম। পদ্মা পার হয়ে ফরিদপুরের ভাঙায় এসে অপেক্ষা করতে থাকলাম। আধা ঘন্টা খানেক অপেক্ষায় থাকার পর দেখলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতীয় পতাকাবাহী গাড়ি ফরিদপুরের দিক থেকে আসছে, অর্থাৎ জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আরিচা দিয়ে এসেছেন। আমাদের দেখে নেত্রী হাত নাড়ালেন। আমরা তার গাড়ির বহরের সাথে যোগ দিলাম, চলতে থাকলাম। গোপালগঞ্জ সার্কিট হাউসে বঙ্গবন্ধু কন্যা সহ সকলে এসে থামলাম। জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বললাম, মাওয়া দিয়ে না এসে আরিচা দিয়ে এলেন? তিনি বললেন, কে জানি বলল মাওয়া রাস্তার কার্পেটিং সুন্দর না, তাই আরিচা দিয়ে এলাম। মাওয়া রাস্তায় 3টি ফেরি অপেক্ষা করছে, পুলিশ অপেক্ষা করছে, একটা ইনফরমেশন তো পাঠাবেন। নেত্রী তার সাথে আসা ব্যক্তিদের বললেন, তোমরা ইনফরমেশন দাও নাই? উত্তরে কেউ কোনো কথা বলল না। আমি বললাম, হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজটে নদী পারাপারের অপেক্ষায় কষ্ট করছে। বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, রাস্তায় বৈশা থাকা এই তো, এ আর কি কষ্ট? তাছাড়া এদেশের মাইন্ডসেট তো আর তেমন কাজকর্ম নেই, রাস্তায় না হয় ঘন্টার পর ঘন্টা পার করে দিল, এতে কি আর এমন? তুমি এ নিয়ে বিশেষ চিন্তা করো না। অতঃপর সন্ধ্যার দিকে শেখ হাসিনার পিত্রালয় এবং পিতার কবর টুঙ্গিপাড়ায় পৌঁছালাম। শেখ হাসিনা গোলাম আজম দ্বিতীয় বৈঠক।
30শে জানুয়ারি 1994 ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনার নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফকে ঢাকার মেয়র পদে মনোনয়ন দিয়েছে। তোড়জোড়ে নির্বাচনী প্রোপাগান্ডা চালিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে শুরু করে দলের সকল নেতাকর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে মেয়র পদে মাছ মার্কায় হানিফের জন্য ভোট চাইছে। অধিক রাত পর্যন্ত চলছে মিছিল এবং নির্বাচনী জনসভা। প্রতিটি পাড়া মহল্লা অলিগলিতে চলছে মেয়র কমিশনার নির্বাচনের কাজ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, কমিউনিস্ট পার্টি সহ সকল রাজনৈতিক দল নির্বাচনী কাজে ভীষণ ব্যস্ত। ঢাকায় টানটান উত্তেজনা। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। 25শে জানুয়ারি সন্ধ্যাবেলায় ধানমন্ডি 8A রোডে বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় 71-এর যুদ্ধাপরাধী জামাত নেতা ঘাতক গোলাম আজমের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বিতীয় দফা বৈঠক হয়। এই বৈঠকে ঘাতক গোলাম আজম মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন না দেওয়ার আশ্বাস দিলে শেখ হাসিনাও রাজনীতিতে জামাতকে আক্রমণ না করার আশ্বাস দেন।